প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে মুক্তিযুদ্ধের সময়কার একজন প্রত্যক্ষদর্শীকে আপনাদের সামনে উপস্থিত করেছি। যিনি ওই সময়ে এই যে এখন বাংলাদেশে যেসব কথাবার্তা বলা হয় ১৪ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। তারপরে মুক্তিযুদ্ধের ৯ মাসে ৩০ লক্ষ মানুষকে পাকিস্তানিরা হত্যা করেছে। ২ লক্ষ মা-বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে। এইসব কথাগুলো যে বলা হয় আসলে আদৌ এটা কতটুকু সত্য? সেই বিষয়টি জানানোর জন্য আজকে আপনাদের সাথে আমরা প্রত্যক্ষদর্শী একজন সীমান্তবর্তী এলাকার মানুষ, যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী এবং জাতীয় পার্টির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং স্বনামধন্য একজন ব্যবসায়ী। তিনি এখানে রিয়েল এস্টেট ব্যবসাও করে থাকেন। তিনি আপনাদের সামনে আপনাদেরকে মুক্তিযুদ্ধের সময়কার তার চোখে দেখা কিছু ঘটনা তুলে ধরবেন। জনাব সাবির আহমেদ লস্কর, আপনার কাছে আমার আপনি জানেন যে ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস বলা হয়। তারপরের দিনকে কথিত ১৬ই ডিসেম্বরকে বলা হয় বিজয় দিবস। আপনার বাড়ি একেবারে সীমান্ত সংলগ্ন এলাকায় সিলেটে এবং আপনারা অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারের বিলং করেন। আপনার বাবাও তৎকালীন সময়ের চেয়ারম্যান ছিলেন যতটুকু জানি। তো আপনারা কি দেখেছেন? আপনিও তখন মোটামুটি আপনার অনেক কিছুই মনে থাকবার কথা। এই যে যুদ্ধটা যে হলো, মানে বলা হয় যে ১৪ই ডিসেম্বর কিংবা ১৬ই ডিসেম্বরে অনেক পাকিস্তানিরা বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে মানুষদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে। আপনার সাথে আমার যেমনটি কথা হয় মাঝেমধ্যে এইসব বিষয় নিয়ে আলাপ উঠলে, যে আপনাদের আশপাশেও অনেক পাকিস্তানি মিলিটারি ক্যাম্প-ট্যাম্প ছিল। আপনারা মুক্তিযুদ্ধের ওই সময়টাতে কেমন দেখেছেন বলেন তো? শুনেন, যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাবা চেয়ারম্যান ছিলেন। এইটা হয়তো অনেকে রাজাকার বলবে, কিন্তু আমার বাবা স্বাধীনতার পরে আবার যে ইলেকশন হয়েছিল রিলিফ চেয়ারম্যান আওয়ামী লীগের, ওনার সাথে কম্পিটিশন হয়, আমার বাবা আবার ফার্স্ট করছে ইলেকশন, তারপরে আবার করছে। আমার বাবা অনেকবার চেয়ারম্যান ছিল, আমার ভাই চেয়ারম্যান ছিল, এরপরে আমার চাচাতো ভাই ছিল। আমরা একটা ফ্যামিলি, আমরা মানুষকে হেল্প করি, নো ম্যাটার এনি রিলিজিয়াস এনি পুয়ার রিচ, নো ম্যাটার। বাংলাদেশের যুদ্ধে যখন হয়েছে, আমি যুদ্ধের আগে আমরা ওই মিছিল বুঝছেন, আমার তোমার ভাই মুজিব ভাই, আমি ছোট ছিলাম, হইলেও অনেক কিছু বুঝতাম। তো হিন্দু বাড়িতে আমি বলতাম, বলাইদা তুমি ওই চুঙ্গা বইরা তেল ভরিয়ে দিবা। আমরা সবসময় কাজা লাগিয়া আমার বাইরে মুজিব ভাই এগুলা চিল্লাচিল্লি করতাম। হঠাৎ যুদ্ধ লাগার ২-৩ মাস আগে ইপিআর ইস্ট পাকিস্তান রেজিমেন্ট ছিল তখন, আমাদের বাড়িতে আসে যায় তারা সবসময়, ক্যাম্পের সিপাহীরা আসে বসতে আমার আব্বার সাইডে বসি, আমার আব্বার সাথে আলাপ করতেছে চেয়ারম্যান সাহেব। সে হিন্দিতে উর্দুতে বলতেছে, আমার আব্বা কিন্তু ভালো উর্দু বুঝেন, খুবই ভালো বলতে পারেন পাকিস্তানিদের মতো। বলতেছে কোথায় কোথায় তোমরা যে এই আমার ভাই তোমার মুজিব ভাই সবাই বলতেছে দেশটা স্বাধীন হওয়ার জন্য, কিন্তু এই দেশটা কিন্তু আমরা কিছু নিবার নাই। আমার বাবারে বলতেছে আমরা তো কিছু নিবার নাই, আমরা দেশে কিছু নাই, তোমরা দেশে কিচ্ছু নাই, আমরা ফাইট করতেছি তোমরা দেশটার জন্য। এই দেশ আমরা মনে করি এটা একটা মুসলমান দেশ, এইটাও আমাদের দেশ। তারপরে বললো তোমরা যার জন্য ফাইট করতেছ, যে শেখ মুজিবুর রহমান, আমার আব্বারে বললো স্বাধীন হয়ে যায়গা, স্বাধীন হয়ে যায়গা, কিন্তু এই দেশ রাখতে পারবা না তোমরা। বলে কেন? বলে শেখ মুজিব ভারতের লোক। আমি শুনতেছি, বলতেছে এই ভারতের এজেন্ট, শেখ মুজিব ভারতের এজেন্ট, তোমরা বুঝবা একদিন, আজকে না, ইউ উইল সি, ওরাম বলতেছে। তারপরে বলতেছে, ধরেন সে খুব নরম ভাবে বলতেছে যে আমি তো আর দেশে হয়তো যাইতে পারবো না, আমার হয়তো মারা হয়ে যাবে, আমার জন্য একটু দোয়া কইরেন, যেভাবে যুদ্ধ হয়ে যাব, হয়তো স্টার্ট হয়ে যাব কিছু একটা। মানে পাকিস্তানের সেনাবাহিনীর ওই লোক বলতেছে এগুলো? না, ও বিডিআর এর, ইপিআর ইস্ট পাকিস্তান বর্ডার সোলজার। বাট সে পাকিস্তানি, তাই তো? পাকিস্তানি। আমার ২টা বাচ্চা তো আইছি দেশে, হয়তো আমি আর যাইতে পারবো না। এরপরেই লাগিয়ে গেছে যুদ্ধ যখন লাগছে, তখন আমি দেখছি আমার আব্বা, যেটা রিয়াল, আপনি যখন জিজ্ঞাসা করছেন আমি সবই বলে দিই কিছুটা কি হয়েছে। তখন আমার এলাকার মানুষরা আমার আব্বা দেখাইয়া আনছে, একটু উগ্রপন্থী মানুষ আছে তো, দেখাইয়া আনি বললো শুনো, এখন ওই হিন্দু আছে মানুষ পাকিস্তান চলে আইছে, কি নাম, এই সিলেট টাউনে চলে আইছে, ওরা কিন্তু গ্রামে গঞ্জে বর্ডারে চলে আসতেছে। দেখিও হিন্দু যারা আছে তারা বাড়ি ঘর রাখিয়া, তারা গরু ছাগল টাকা পয়সা যা আছে সব নিয়ে নদী পারে যাইব,
তাদেরকে সাহায্য করবা, হেল্প করবা, খবরদার কেউ কিছু রাখবা না, সোনা গয়না টাকা পয়সা নিয়ে তারা দেখতে দিবা, সুন্দরভাবে যেন তারা ক্রস করতে পারে না। তারপরে তো আমার আব্বাই ওরা চলে গেছে, মানুষ দিয়া পাড়া দেওয়াইছে, বাড়ি টাড়ি সব, আবার ওরা আইছে, বাড়ি টাড়ি ঠিক মতো পাইছে। এখন আপনি যদি বলেন পাকিস্তানরা কি অত্যাচার করছে, হঠাৎ আমার আব্বা একদিন জকিগঞ্জ আমাদের থানা আছে, ওই আর্মি আছে, ওইখানে হঠাৎ আমার আব্বা গেছে, গিয়া দেখে 3 জন মানুষ বসায় রাখছে আর একটা গর্ত করতেছে, বড় একটা গর্ত। তখন আমার আব্বাই জিজ্ঞাসা করলো, আপ क्या करता है? এই আব্বা একটু ডরাইতো, পাকিস্তানি তো, হঠাৎ যদি আবার মাইন্ড খারাপ করে ফেলে। আব্বা চিন্তা করতেছে এগুলা কি করবো। আব্বা তখন কইলে মালাউন কা বাচ্চা মুক্তিযোদ্ধা, আমি তারা এরারে মারিয়ে গর্তে ফেলাই। তখন আমার আব্বা বললো, এরা মুক্তিযোদ্ধা না, ওরা হিন্দু না। কইলো তুমি কিরকম জানো? তোমার আব্বা হলো, দেখো আমি চেয়ারম্যান, আমার ইউনিয়নের লোক। আমার আব্বাই চালাকি করে বলছে, তুমি কলিমা তুই পড়ো, তুমি কলিমা শাহাদাত পড়ো, তুমি আলহামদু পড়াইছে। পড়ানোর পরে আব্বাই মনে করলো বিশ্বাস করবে অন্তত যে মুসলমান। তখন কইলে চেয়ারম্যান কে বলতা है मुसलमान है, लिया जाओ, हम नहीं जानता है, बोलता है मालाउन का बच्चा मुक्तियोद्धा है। ও তো লিয়াইছে। আবার আব্বা তখন আবার চেয়ারম্যান হইলো, ওরাই ভোট দিত, সবাই বলতে উনি আমাদের সবের জান বাঁচাইছে, এই সংগ্রামের সময় অনেক মানুষ হতো মরতো। আমি আমার বাড়ির থেকে সিলেট টাউনও প্রত্যেক সপ্তাহে 2-3 বার যাওয়া আসা করতাম। আমি ঢাকায় গেছি, চিটাগাং গেছি, ঘুরাইছি। আমার চোখের সামনে কোনোদিন দেখি নাই, রিয়েল কথা বলতেছি, একটা মানুষ পাকিস্তানি মারতে। আমি সবচেয়ে বেশি দেখছি মুক্তিযোদ্ধা। 8 গ্রামে মুক্তিযুদ্ধ হইতো, আমি গেছি, বাসে মানুষ নামাই আবার সব মানুষ তুলিয়া বাসে দিত, দিয়া বলতো লিয়া যাও, চেক করতো, করিয়া আবার চেক করতো কোন মুক্তিযোদ্ধা আছে না, চেক করিয়া আবার হয়তো তোমরা লিয়া যাও, লিয়া যাইতো। সিলেট টাউন অল ওভার আমরা চক্কর দিতাম, জায়গায় জায়গায় তারা আছে পজিশন নিয়ে, কিন্তু আমি কোনোদিন দেখছি না এই 9 মাসের মধ্যে একটা মানুষ পাকিস্তানে মারে। যা মারা হয়েছে বাঙালি মারানি লইছে, বাঙালি হইয়া দিছে, মুসলমানটা হয়েছে মুক্তিযোদ্ধা মার। আর হয়েছে আরেকটা জিনিস, বাংলাদেশে যখন শেখ সাহেব যখন অর্ডার দিলেন, আন্দোলনে নামার জন্য, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, তখনই কিন্তু ভারতীয়রা বাংলাদেশে ঢুকে গেছে। এই সাথে সাথেই ওরা ওয়েট করতেছে, কিছু ঢুকে গেছে আর কিছু ওয়েট করতেছে যে যুদ্ধটা লাগিয়ে যাবে। ঢুকছিয়া বাংলাদেশে নট ইভেন 2% মানুষ যায় নাই যুদ্ধতে। মানুষ দেশে শেখ সাহেবের ক্ষমতা দেয় নাই, কিন্তু আমরা পাকিস্তান থেকে আলাদা হইতে চাই না। তখন ওই ভারতীয়রা অনেক মানুষ মারছে, মারিয়া বলছে পাকিস্তানিরা যেরকম বিডিআর বিদ্রোহ পাকিস্তানিরা এসে মারছে, ইন্ডিয়ানরা এসে মারছে, বিডিআর বিদ্রোহ 57 জন আর্মি অফিসার মারিয়া আসছে, চট করে চলে গেছে। ঠিক এইভাবে ওরা আসিয়া মারছে আর নাম দিছে পাকিস্তানে গণহত্যা করেছে, বুঝছেন? এই হইল হিস্টোরি বাংলাদেশ স্বাধীনতার। আমি পাকিস্তানকে দেখছি, একদিন এক মেজরও দেখতেছি কানতেছে, একজন মেজর, চকুর পানি পড়তেছে তার। আমার আব্বারে বলতেছে, চেয়ারম্যান সাহেব আমরা তো একটা বিপদ, তোমরা দেশ থেকে আমরা চলে যেতাম, ভালোই আছিল, আমরা তো তোমরা বাঁচাইবার লাগে, এই ইন্ডিয়া তো তোমরা দখল করে নিবে, এর জন্য আমরা ফাইট করতেছি, আমরা কিছু নিবার তো না। ওই মেজরও এইরকম কথা কানতেছে আর কইতেছে। ওই খালিগঞ্জের বাজার আছে আমাদের 3 মাইল দূরে, ওইখানে আমার আব্বারে বলতেছে যে আমরা তো, আমি মাঝে মাঝে আব্বার লোকে থাকতাম, হইলে আমরা তো কিছু নিতাম না, এটা কি আমরা তো যুদ্ধ করার ভারতের দখলে নিব কি তোমরা একলা থাকতে আর দেয়, হয়তো তোমরা ভারত দখল করতে চেষ্টা করো, এই আর কি বললো। আমি দেখি নাই পাকিস্তানে যে কোনো মানুষ, আমার সামনে আমি দেখি নাই পাকিস্তানে হত্যা করছে। মানে ওরা হিন্দুদেরকে পেলে মূলত করতো, তাই তো? হ্যাঁ, প্রথম যখন যুদ্ধ লাগছে তখন তো কিছু মারামারি, 2 গ্রামে মাইর হইলেও তো মারামারি হয়, অনেক মরে যায়। কিন্তু পরে পাকিস্তানে যখন হয়তো সেট আপ হয়ে গেছে, তারা, আমি জানি না, আমি জানার কথা, আমাদের ইউনিয়নে আমার বাবা চেয়ারম্যান, আর আমার বাবা অনেক নাম করা, আমার বাবা বিচারক, এই এলাকায় বিচার করতেন, কোর্টে তো বিচার হইতো না, আমার বাবা যত বিচার করতেন। খুবই 60 বছরের একজন লোক ছিলেন আমার বাবা, আমার দাদাও ছিলেন। এই অবস্থা, এই আর কি। না এখন যেই কথাগুলি বলা হয়, ধরেন আমরা এই যে 14 ডিসেম্বর, তারপর 16 ডিসেম্বর অনেক কথাবার্তা শুনছি যে বাংলাদেশের 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানি সেনারা নষ্ট করেছে। এগুলা সব ভারতের দালাল, ওই বেঈমানরা এগুলা হয়, এগুলা শালারা বেঈমান।
এরাই হয় এগুলা, যে মা বোনের ইজ্জত রক্ষা করছে। আমার চেয়ে বেশি কেউ দেখা নাই। আমি সিলেট টাউনে, আমাদের বাসা, আমি সিলেট টাউনে যাইতাম, বুঝছেন, বাসা ছিল। তারপরে আমি দেখছি এগুলা সব নাটক। এই যে বাংলাদেশে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, প্রত্যাবর্তন, আগাম দিবস, ব্যাগ দিবস, ফোর্ট দিবস, সব বলছে ভারতের নাটক। পাগল বানায় রাখছে আমাদের দেশের মানুষের, খালি দিবস দিয়ে দিয়ে। কোন দেশে শুনছেন যে এই সিনিয়র বুশের ছেলে হয়েছে জুনিয়র বুশ প্রেসিডেন্ট? কোনদিন পার্লামেন্টে শুনছেন জুনিয়র বুশের ছেলে জুনিয়র বুশ, সিনিয়র বুশের ছেলে জুনিয়র? দিন রাত পার্লামেন্টে দিতে 20 মিনিটের বক্তব্য 5 মিনিট ওরা চলে যায় বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর কন্যা বলতেই থাকে। হোয়াট ইজ দিস? এইগুলা সব তাবেদাররা এগুলা করে। এগুলা করতে হতে আমরা দেশ ধ্বংস করে দিছে। আজকে দেখেন, বাংলাদেশ স্বাধীনতার আগে ইন্ডিয়ার বর্ডার ছিল আমাদের এলাকায়, নদীর এই পারে প্রায় 1000 ফিট ভিতরে ছিল, ফিলার ছিল। জীবনে কোনোদিন ইন্ডিয়া এই পারে আসতে পারে নাই, তারা জায়গায় তার হাত দিতে পারে নাই। ক্যাম্পে ঘুমাইতো না ইন্ডিয়া সিপাহী, ক্যাম্পে ঘুমাইতো না স্বাধীনতার আগে ডরাইয়া। এখন আমাদের বর্ডারে মানুষ মারে, গুলি করে মানুষ মারা দেয়, আমাদের সরকার কিছু বলে না, বুঝছেন? এই দিকে একদিন আপনি যখন বলছেন বলে দেই, একদিন একটা নৌকা, ছোট নৌকা নিয়ে গেছিল, ওই আমাদের একটা হিন্দু বেটা মাছ টাছ মারে, ইলিশা আনে, বাজারে বিক্রি করে, চাউল ডাল কিনে, নৌকাটা নিয়ে গেছে। আমার আব্বা খবর দিল, তো নৌকাটা দিয়ে দেও। ভারতে বলে না, নৌকা দিব না, আমাদের নদী। তখন আবার বলো না, নৌকাটা দেও, সে গরিব মানুষ, দে না। তখন আমার আব্বা একটা 22 দৌড়ের নৌকা, যে খেলনার নৌকা আছে না বড়, যেগুলো খেলা যে 30-40, ওইটা একটা আনাই দিছে ইন্ডিয়া থেকে, আনাইয়া রাখছে আমাদের বাড়িতে, পরে পাঠাইছে হাওড়ে, 22 দৌড়াইছে। অনেক হিস্টোরি আছে। আরেকবার ইন্ডিয়ার নদীতে আসতো তারা, পানি যখন একদম কমে যাইত, ওরা গোসল করতো ইন্ডিয়ার বিএসএফ, আমাদের এরাও যাইতো, ওরা হয়তো আমরা গুলি করবো এই কোন। তখন করছে কি, বিএসএফ 2টারে ধরে নিয়ে আইছে। আমার আব্বা হলো, তোমরা বেশি ডিস্টার্ব করলে ধরে নিয়ে আইবা। 2টারে ধরে নিয়ে আইছে, আর নিয়ে আমরা বাড়িতে রাখছে, চোখ বান্ধিয়া সিলেট চালান পাঠাই দিছে আমার আব্বা। আর আজকে বাংলাদেশ, এই শেখ হাসিনা আমাদের দেশে ইন্ডিয়ার হাতে বন্দী করে দিছে। শেখ হাসিনা বোঝা উচিত যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান মনে করতেন বাংলাদেশের মানুষ সব আমার প্রজা, আর বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী যারা আছে, আনসার বাহিনী, সব আমার দারোয়ান, লাঠিয়ার। এইটা উনি মনে করতেন। 1 ঘন্টায় সব শেষ হয়ে গেল। এর জন্য শেখ হাসিনাকে বলছি, আপনি এখনো ঠিক হন, সেফ একটা এক্সিট নিয়ে চলে যান। বাংলাদেশের মানুষ 90% আপনার বিরুদ্ধে আছে। আপনি মনে করেন না যে বাংলাদেশের সেনাবাহিনী সব আপনার, র্যাব, ডিজিএফআই, এয়ারফোর্স, নেভি, এনএসআই, বিবি, আনসার বাহিনী সব ভিতরে কিন্তু আপনার বিরুদ্ধে ফুলতেছে। কোন দিন কোন ঘটনা হয়ে যাইব। এই জন্য আপনি সেফ এক্সিট নিয়ে চলে যান। মানুষ যখন ওনার বিরুদ্ধে চলে গেছে, উনি আর থাকতে পারবে না। আর আমরা মতো মানুষ, আমিও আমেরিকা সাবরিতা, আমি একদিন বিরুদ্ধে, বিডিআর এর বিরুদ্ধে, যখন বিএনপি আসলো, তখন ওই বলছে ফার্টিলাইজার ফ্যাক্টরি ফেসুগঞ্জের বন্ধ হয়ে গেছে, আওয়ামী লীগে বন্ধ করে দিছে। আমরা শুনেন, আওয়ামী লীগ তো আইসেই মাত্র 1 বছর হয়েছে। এটা তো বন্ধ হওয়ার তো নমুনা তো আগে থেকেই ধরে। বন্ধ তো আপনাদের সময় হয়েছে, বন্ধ হয়েছে আওয়ামী লীগের সময়, কিন্তু কাজটা তো আপনাদের দ্বারাই হয়েছে। আমি বলেছি পরিষ্কার। এখন দেখছি যে অবস্থা, ইন্ডিয়া বাংলাদেশে ইন্ডিয়ার আমাদের দেশে সেনাবাহিনী কিডন্যাপ হয়ে যাচ্ছে। আমাদের দেশের ইসলামিক স্কলার যাদেরকে ফাঁসি দেওয়া হলো, ওরা পার্লামেন্ট মেম্বার ছিল, এরা হাসিনাকে ক্ষমতায় আনছে। আজকে এরাদেরকেই হাসিনা ধ্বংস করে দিল। আমাদের দেশে সেনাবাহিনী নাইনে হাসিনাকে ইলেকশনে আনলো, হাসিনাকে বানাইলো প্রাইম মিনিস্টার, সে আসেই সেনাবাহিনীকে শেষ করে দিল। তারপরে জিয়াউর রহমান একজন গ্রেট লিডার ছিল। জিয়াউর রহমান আর্মির সেরা একজন কমান্ডার, সেরা একজন জেনারেল ছিল, পৃথিবীতে এরকম কম আছে। জিয়াউর রহমানে ভালোবাসা দেখায় যে দেশে সব মিলে একটা সুন্দর সুষ্ঠু ইলেকশন হোক, যারে সাধারণ মানুষ ভোট দিবে সেই হবে প্রাইম মিনিস্টার। সেই মাসের ভিতরে জিয়াউর রহমানকে শেষ করাই দিল। কিন্তু জিয়াউর রহমানকে যখন মারা হইলো, আমি শুনছি কিছু সংখ্যক আর্মি অফিসার দুজনে কথা বলতেছে, এরাই কিন্তু ওই যে রকি বাহিনী ছিল, ওই রকি বাহিনী। ওরা বলতেছে পাকিস্তানের দালালরা বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে, জাতির পিতাকে মেরে ফেলেছে। কিন্তু ওরা কি জানে, শেখ সাহেবকে যারা মেরেছে ওরা পাকিস্তানের দালাল না, ওরা ছিল ফ্রিডম ফাইটার। এই যে ডালিম যারা, এরা সবই ছিল
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, অনেক পাকিস্তানকে ওরা হত্যা করেছে। সবাই খেতাবধারী সব মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর বিক্রম। ওই যে যারা মারছে এতেই বুঝলাম এরা আওয়ামী লীগ পান্থী, এরা আওয়ামী লীগের দালাল। যারা জিয়াউর রহমানকে মারছে আওয়ামী লীগের দালাল। 1 মাসের ভিতরে হাসিনা আর সেই জিয়াউর রহমানের মতো মানুষ শেষ করে দিল। আরেকটা কথা আছে, সবসময় ওরা বলে হাসিনা খালেদা সমান। নো, হাসিনা খালেদার মধ্যে বেশকম আছে। বেশকমটা কি আমি বলে দিই। আজকে যদি হাসিনারে বলে যে তোমার একজন সিকিউরিটি চিফ আর্মির জেনারেল তুমি কিডন্যাপ করে দাও, হাসিনা আজকে রাতের মধ্যে কিডন্যাপ করবে। নো ম্যাটার ইজ আওয়ামী লীগ সাপোর্টার ও নো ম্যাটার। আজকে যদি হাসিনাকে বলে ইন্ডিয়া তোমার 4 জন আর্মি অফিসার রিটায়ার করো, তোমার 4 জন আর্মি অফিসার কিডন্যাপ করে দাও, রিটায়ার করাই দাও, রাইডে হয়ে যাব, আগামী দিন যাইব না। কিন্তু খালেদারে এটা করবো না। অনেকে বলে হাসিনা খালেদার মধ্যে তফাৎ নাই। হু সেড দ্যাট? খালেদা অনেক হাই লেভেলের পলিটিশিয়ান। পলিটিক্স কম বুঝুক না বুঝুক এটা আপনি সাব্বির ভাই, আপনি ইতে গেলেন কিভাবে? মানে এই জাতীয় পার্টির সাথে আপনি তো জাতীয় পার্টিরও একটা বড় পদে ছিলেন, যুক্তরাষ্ট্রের মতো আমি গেলাম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মানে আপনি এদের সাথে যুক্ত হলেন কিভাবে? না, জাতীয় পার্টিতে আমি গেলাম গণসংবর্ধনা যখন হয়েছিল ঈশ্বর সাহেব আসার পরে, তখন আমি ছিলাম প্রেসিডেন্ট, গণসভা সভাপতি ছিলাম আমি। তখনই আমার ওরা জোর করে ঢুকাই দিছে। তখন আমার আব্বাই আমার জিগাইলো, আমার বাবা ছিল এইখানে, বললো তুমি কোন পার্টি করতেছো, তুমি কি আওয়ামী লীগ? বললে না, আমি ওই কোনো পার্টি করি না, আমি ওই গণসংবর্ধনার সভাপতি ছিলাম ঈশ্বর সাহেবের। এই গেছিলাম। আমার আব্বা বললো দেখো তোমার একটা কথা শিখাইয়া দেয়, তুমি তো জানো শেখ সাহেবের হিস্টোরি, সবটাই তো জানো। শেখ সাহেব আমাদের বাড়িতেও ছিল অনেকদিন। তখন আমার বাবাই কিছু বললো, বলিয়া আমার বাবাই বললো তুমি খবরদার কোনো আওয়ামী লীগ করবা না। এখানে বলে আওয়ামী লীগ যদি করো তুমি ভারতের দালালি করতে হবে। আওয়ামী লীগ করা মিন্স ভারতের অখণ্ড ভারত, অখণ্ড ভারতের দিকে চলে যাও। আর আব্বা বললো আওয়ামী লীগ করবা না, আওয়ামী লীগ করা মানি অখণ্ড ভারত। আওয়ামী লীগ যারা করে তারা, আপনি আওয়ামী লীগের জিগাইয়েন হইব নিয়ে যাও ভারত, কারণ তারা এটা চায় না। তারা চায় আমরা লুটপাট করবো, চুরি ডাকাতি করবো, যতদিন হাসিনা আছে চুরি করবো, ডাকাতি করবো, রাজানে করবো, মার্ডার করবো, রেপ করবো, মাইরা ফালাইমু, ব্যাংক থেকে যা ইচ্ছা লোন নিবো, দিলে দিমু না দিলে নাই। আর ধরা পড়লে পুলিশে ধরলে পিছনে সামনের দরজায় ঢুকবো, আর হাসিনায় কল দিব, পিছনের দরজায় বাইরে চলে যাই। দ্যাটস ইট, দ্যাটস আওয়ামী লীগ। এর জন্যই তারা আওয়ামী লীগ করে। তো আপনি একজন জাতীয় পার্টির, এখনো কি আপনি জাতীয় পার্টি করেন? জাতীয় পার্টি আমি কি বলি, জাতীয় পার্টিতে আমার এখন দুই পার্ট হয়ে গেছে। আমার তখনই ঈশ্বর সাহেব বলছিল তুমি জাতীয় পার্টির প্রেসিডেন্ট হও, আমি রিফিউজ করছি। তারপরে তাজউদ্দিন সাহেবের জামাই কর্নেল মুন্না, উনি আমার রেস্টুরেন্টে আসতো প্রায়, আমারে বলতো সবির দেখো আমি চাই তোমার প্রেসিডেন্ট মানে। ওই একবার বানাইছিল ওই রানাবাই মৌলভীবাজারের সিলেটে, বলে আমি নামটা কাটিয়ে তোমার নাম বসাই দিই। আমার না, রানাবাইদের যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির, তাই তো? আমার চাইছে প্রেসিডেন্ট মাইতো 2-3 বার, আমি রিফিউজ করছি, আমি না করছি। এখন আমি যাই, কম যাই, কিন্তু ইন্টারেস্ট কম। আচ্ছা, আমার প্রশ্নটা এটা না, মানে তার মানে আপনি এখনো আছেন তাদের সাথে। তো আপনি একজন জাতীয় পার্টির সমর্থক বা নেতা হিসেবে এই যা এতক্ষণ আপনি বললেন যে আওয়ামী লীগ সন্ত্রাসী করে, লুটপাট করে, চুরি করে, বাটপারি, এই সবকিছু এন্ডোর্স করছে হচ্ছে জাতীয় পার্টি নিজে। আপনারা ওদের সাথে নির্বাচনে গিয়ে সবকিছুকে অনেকটা সমর্থন দিচ্ছেন। হ্যাঁ, এটাকে তাহলে আপনি কিভাবে দেখছেন? এটা তো আমি বললাম, আমাদের জিএম কাদের সাহেবের দিকে সবাই তাকায় আছে যে আপনি আসেন আন্দোলনে। কারণ এই আমেরিকায় যারা জাতীয় পার্টি করে, আমারে প্রায় 10 জনে কল করছে এই মাসে। এর বাদে আমারে 2-1 দালাল ডাকতেছে, কইছে আপনি কিছু বলেন না। বলে আপনি বলেন। বলে আপনি তো আগে মারতেন এগুলা ব্যাপারে, এখন আপনি কেন বলতেছেন না? আপনি বলেন, আমরা চাই আপনি কিছু কন। এখন আমি মনে করি আমার আর কি বলার আছে, জিএম কাদের সাহেবকে আমি বলবো যে উনি যেন আওয়ামী লীগের সাথে ইলেকশন, পাতানো ইলেকশনের জন্য না যায়, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যেন ইলেকশনটা হয়, এর জন্য এটার গুরুত্ব দেওয়ার জন্য। আর ইলেকশনে গিয়া আমি মনে করি না উনি লাভবান হইব, আর ইলেকশনে গেলে হয়তো একজন আসতে পারবো না। না, আপনার মনে হয় ধরেন জাতীয় পার্টি এই যেভাবে রাজনীতি করছে, আওয়ামী লীগ যদি কোনো কারণে ক্ষমতায় না থাকে, এরপরে জাতীয় পার্টি বলে কোনো দলের অস্তিত্ব থাকবে মনে হয় আপনার? না, জাতীয় পার্টি যদি এখন আন্দোলনে যায় আর সরকার ভোটে যায়, জাতীয় পার্টির গুরুত্ব অনেক বাড়বো। আগামীতে জাতীয় পার্টি হয়তো আবার সংসদে আসতে পারবো। আর যদি জাতীয় পার্টি ছাড়া যদি হাসিনা হটায় দেয়, তারা হাসিনা আউট হয়ে যায়, তাহলে জাতীয় পার্টির কোনো নাম থাকবে না।
মানে জাতীয় এখন পার্টির আমি থাকবো না। এই মুহূর্তে ধরেন অনেক বড় করে বলা যায় যে প্রেসিডিয়াম মেম্বার, এই যে আপনাদের দলের যে প্রেসিডিয়াম মেম্বাররা আছে, ধরেন ওই যে সাইদুর রহমান টেপা, মশিউর রহমান রাঙ্গা, তারপরে এই যে মুজিবুল হক চুন্নু, এই যে এরকম টেপা টোপাগুলো আছে, মানে ধরেন ইউপি চেয়ারম্যান না, ইউপি মেম্বার পদে যদি দাঁড় করানো যায়, আপনি আপনি সরাসরি আমাকে এই উত্তরটা দেন তো, মেম্বার পদে পাশ করবে তারা? ওইটা তো পুরোপুরি তার এলাকার কতটুকু যোগ্য, কিন্তু আমার মনে হয় ওনারা যে অ্যাক্টিং করতেছে এখন, ওনার এলাকার মানুষও আমার মনে হয় ওনাদেরকে পছন্দ করে না। তাহলে তো ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হওয়া তো অসম্ভব। কারণ উনি তো বুঝতে হবে ওনার অ্যাক্টিভিটি, কি, উনি কি করছে, মানুষ তো তাকাই আছে, আপনি কি করছেন, আমি কি করছি, এটা তো মানুষ তাকাই আছে। কারণ ওনার এলাকার মানুষ, বাংলাদেশ 90% অ্যান্টি ইন্ডিয়া, বাংলাদেশ 90% আছে অ্যান্টি ইন্ডিয়া, ধরেন 80% 85% অ্যান্টি ইন্ডিয়া। এখন আপনি, মানুষ চায় যে আওয়ামী লীগ চালায় ইন্ডিয়ায়, এর জন্য ইন্ডিয়া কোনোদিন চাইবে না আমাদের দেশ উন্নতি হোক, আমাদের সেনাবাহিনী ধ্বংস হোক, এটা চায়। যেমন শেখ সাহেব থাকতে রক্ষী বাহিনী বানাইছিলেন শেখ সাহেব, এই রক্ষী বাহিনী বানানোর পিছনেই উনার বিপদ। বাংলাদেশের সেনাবাহিনী উনি ইন্ডিয়া পাঠাইতো, ইন্ডিয়ার র আসে এখানে ট্রেন করাইতো। আমাদের দেশের সেনাবাহিনী কি কম স্মার্ট? অনেক স্মার্টার দেন ইন্ডিয়ান সেনাবাহিনী, কিন্তু উনি পাঠাইতো। এখন যেভাবে হাসিনা বাংলাদেশ থাকিয়া আর্মি 10 জন 20 জন 30 জন করে পাঠায় ইন্ডিয়া, ক্যাপ্টেন মেজর জাল, ইন্ডিয়া গিয়ে কি শিখবো ওনারা? কি অস্ত্র ইন্ডিয়ার আছে শিখার মতো, জানার মতো? পাঠাইবো রাশিয়ায়, আমেরিকায়, কানাডায়, তারপরে চায়নায়। তাহলে কোনো আধুনিক অস্ত্র কি আসতেছে মার্কেটে, কোন অস্ত্র কিভাবে ব্যবহার করা হয়, কোন অস্ত্র আমাদের দেশের প্রয়োজন, এটা তো আর্মি জানতে পারতো, দেখতে পারতো। অনেক পাঠায় ওইখানে নম নম হইয়া চলে আইবার। এইভাবে আমাদের আর্মির দুর্বল করে দিতেছে। সেনাবাহিনী তো বুঝতেছে না, সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই, এয়ারফোর্স, নেভি, ওনাদের আজকে যদি অখণ্ড ভারত হয়ে যায়, তাহলে বাংলাদেশ কি যে অবস্থা হবে। কোনো সেনাবাহিনী থাকবো না, র্যাব, ডিজিএফআই কিছু থাকবো না, কিছু পুলিশ থাকবে, সব ব্যান করে দিব ইন্ডিয়ায়। কারণ অখণ্ড ভারত হওয়ার লগে লগে তো এগুলা সব শেষ। ইন্ডিয়া তো আর মেরুদণ্ড ভাঙে দিবে, কিছু থাকতে পারবে না। এটা হয়ে যেতে পারে, সবকিছু হইতে পারে। কিন্তু সেই ঝুঁকি থেকে আমাদের বাঁচার জন্য জাতীয় এই ঝুঁকি পার্টির থেকে যে রোল, আপনাদের এই যে বুলডোজারে করে যে একজনকে আপনার মাঝে মধ্যেই রাজনীতিতে আনা হয়, আপনাদের নেত্রী রওশন এরশাদ, এই যে তাকে শেখ হাসিনার সাথেও সাক্ষাতের জন্য এদিন জোর করে ধরে নিয়ে যাওয়া হলো, মানে এই মহিলার রাজনীতির শখ আর কবে বন্ধ হবে, বা এই মহিলার ব্যাপারে আপনার মন্তব্য কি একটু বলেন তো? আমি মনে করি রওশন ইরশাদ, উনি তো বিগিনিং থেকে ইরশাদের সাথে অনেক ঝগড়া। ইরশাদ সাহেব গেছে, আমরা মনে করলাম যে জিএম কাদের সাহেব আসছে, জিএম কাদের হয়তো দেখা যাচ্ছে সে এই সরকারের কর্মকাণ্ড কিছুই সে রাজি হচ্ছে না বা পছন্দ করতেছে না, সে আবার এই পাঠানো ইলেকশনে সে যাবে না। এখন আবার উনি ইন্ডিয়াতে গেছে। আমি ওইখানে গত সপ্তাহে একটা মিটিং হয়েছিল, ওইখানে ছিলেন ওই চিস্তি সাহেব, চিস্তি নিয়ে আমি গেলাম। আমি জিজ্ঞাসা করলাম যে এইটা ভারতের দেশ না বাংলাদেশের দেশ? এটা বাংলাদেশ, এটা ভারতের স্টেট নাকি? যে জিএম কাদির সাহেব যে ইন্ডিয়া গেলেন, মিটিং করলেন, তাহলে তো আপনারা নিজেই দেশটারে ভারতের হাতে ধরায় দিচ্ছেন। ভারতে গিয়ে মিটিং করিয়ে আসে, ভারতে কি বলবে? ভারত কে? হুইজ ভারত? ভারত ইজ নট এ ম্যাটার। আমরা দেশের জন্য কোনো ম্যাটারই না। আমরা দেশে 1 ইঞ্চ ভারতে নেবার ক্ষমতা নাই। যুদ্ধ তো জানতে হবে একটা দেশ নিতে হলে, বুঝছেন? এটা আমরা সেনাবাহিনী এমনভাবে বানাইয়া দিছে, যেমন বিডিআর বিদ্রোহ যখন হইলো, এতজন সেনাবাহিনী বানাইলো, পাকিস্তানের দিকে এরকম 2 জন সেনাবাহিনী মারতো, অন্য কোনো আর্মিরা তছনছ করে ফেলতো, তছনছ করে কতজনের দরিয়ানি মার্ডার করতো, আর্মিরা গুলি করে ছাড়ো। এখন বাংলাদেশে জানি রাখবেন, বাংলাদেশে যারা এখন মন্ত্রী মিনিস্টার, যারা ইলেকশন খেলতেছে, যারা এই দেশে পুলিশকে দাবলাইতেছে, জোর করে পুলিশে মার্ডার করাচ্ছে, পুলিশে ডরাইয়া। কারণ আমাদের দেশ হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে কোনো ফুড স্ট্যাম্প নাই, কোনো আনএমপ্লয়মেন্ট নাই, কোনো ফ্যাসিলিটি নাই। তার চাকরি চলে যাবে, সে ক্রস ফায়ারে যেতে পারে, কিডন্যাপ হয়ে যেতে পারে। এর ভয়ে অনেক পুলিশ সরকারের কথা শুনে মানুষ মারছে। এর মাঝে হিমলেট বাহিনী আছে, হিমলেট বাহিনী হয়তো ভারতীয় আছে, ভারতীয় হিমলেট বাহিনী কেউ যেন চিনে না, এর জন্য হিমলেট লাগাই আসে, বুঝছেন? কারণ হাসিনা এটা জানে, বাংলাদেশি মুসলমান কোনোদিন বাংলাদেশি মানুষের উপরে অস্ত্র চালাইব না। কারণ দেখো, এরা তো আমাদেরই লোক, এরা তো ফাইট করতেছে দেশের স্বাধীনতার জন্য, দেশের সুস্থ ইলেকশনের জন্য। আমরা তো এটা করতে পারি না। আগেই বলে দিব তোমরা সরো, আমরা আসতেছি, বুঝছেন? এখন যা ঘরে ধরে, ঘরে মারে, লুটপাট করে, কত কিছু করে, এইটা চলতেছে দেশে।
কি পরামর্শ সামনের যে নির্বাচন, আপনি জাতীয় পার্টির সাবেক একজন ভাইস প্রেসিডেন্ট হিসাবে মানে মূল জাতীয় পার্টি নেতৃবৃন্দের কাছে কি পরামর্শ আপনার? জাতীয় পার্টি যারা আছে, ধরেন 90% 80% আছে, ওরা এই ইলেকশনে যাইতেছে। আমি মনে করি যে জাতীয় পার্টি যেন এই ইলেকশনে না যায়। জাতীয় পার্টি যদি ইলেকশনে যায় তাহলে জাতীয় পার্টি হয়তো একটা সিটও পাইব না পাই। আর যদিও কিছু পায়, হয় আগের মতোই হয়, পার্লামেন্টে থাকতে হইব, সেট আপ থাকতে হইব, কোনো কথা বলতে পারবো না দেশের পক্ষে আর ইন্ডিয়ার বিপক্ষে। দেশের পক্ষে কথা বলতে পারবো না, ইন্ডিয়ার বিপক্ষে কথা বলতে পারবো, তাহলে এই পার্লামেন্টে যাওয়ার কোনো দরকার আছে? এবং জিএম কাদের সাহেব অনেক অভিজ্ঞ, আমরা রেসপেক্ট হিম। বাদে মুজিবুর হক চুন্নু, এরা রাজনীতি করতেছে অনেক দিন থেকে। আমি আশা করব ওনারা যেন এই পাতানো ইলেকশন যেন না যায়, না গিয়া প্রয়োজন হয় হাসিনাদের গদি ছাড়তে না চায়, তত ইলেকশন না দেয়। আমি মনে করি ওনাদের আন্দোলনে যাওয়া উচিত, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, বুঝছেন না? দুইটা জিনিস আছে। একটা জিনিস এসো, আমি আরেকটা কথা আমি বলে দিই, এখানে দুইটা প্ল্যান থাকতে পারে। দুইটা প্ল্যান হইলো, ইন্ডিয়ার প্ল্যান হইলো হাসিনা থাকবো আর না গৃহযুদ্ধ হইব। দুইটা প্ল্যান আছে। এইটা ইন্ডিয়ার মনে হয় প্ল্যান, আমি আমার আইডিয়াতেই বলতেছি। দুইটা প্ল্যান হইলো, আমি আগে থেকেই শুনতেছি, 10-12 বছর আগে শুনতেছি, বাংলাদেশের পুলিশে মারা ঢুকতেছে ইন্ডিয়া। এইটা অসম্ভবের কিছু না, হইতে পারে। কারণ ইন্ডিয়ার থেকে যখন আসিয়া আমাদের সেনাবাহিনী মারিয়া আবার ইন্ডিয়া চলে গেল, যারা করছে এগুলা, যারা জড়িত ছিল, আমার শিওর সেনাবাহিনী, এইখানে মিডিয়ার বিরুদ্ধে উপরে ইনভেস্টিগেশন হয়েছে, সবাই কম বেশ জানে কারা কারা জড়িত। এরা এখন দেশ চালাচ্ছে, এরা দেশে মানুষ মার্ডার করছে, এরা সেনাবাহিনী কুদাম বাদাম করতেছে। ওই কয়েকদিন আগে এই দেখলাম একজন রেবের লেফটেন্যান্ট কর্নেল ইলেকশনের সময়, আপনারা তো জানেন উনি কে, শামীম ওসমান, লেফটেন্যান্ট কর্নেল খুব দাঁড়াইতেছে। এইরকম যদি এই দেশ যদি এইরকম অবস্থা না থাকতো, লেফটেন্যান্ট কর্নেল তারা ধরিয়ে নিয়ে আইতো। ধরতেছে না, ওরা ভয় করতেছে আমার চাকরি চলে যাবে, বুঝছেন? তখন দুইটা প্ল্যান ইন্ডিয়া থাকতে পারে। দুইটা প্ল্যান হইলো, যে হাসিনা থাকবে অথবা দেশে গৃহযুদ্ধ বাঁধানো, অর্থাৎ বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা রাখা গেলেই ভারতের জন্য সেটা সুবিধা। যাই হোক, আমরা শুনছিলাম প্রিয় দর্শক, জনাব সবির আহমেদ লস্কর, যিনি যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির এক সময়ের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং একজন বড় ব্যবসায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি রিয়েল এস্টেট ব্যবসাও করেন। তো আমরা অনুষ্ঠান শেষ করার আগে জাতীয় পার্টিকে শুধু একটা কথা বলবো, যে জেনারেল এরশাদের ব্যাপারে জেনারেল মঞ্জু সহ অনেকের হত্যা মামলা টামলা এগুলো ছিল, সেই কারণে হতে পারে জেনারেল এরশাদ চাইলেও অনেক কথা বলতে পারেননি। তিনি যখনই কোনো উচিত কথা বলতে গিয়েছেন তখনই তাকে যেটা করা হয়েছে যে ওই মামলার ভয় দেখানো হয়েছে, রায় দিয়ে ফাঁসি দেওয়া হবে এরকম ভয় দেখানো হতো। কিন্তু জনাব জি এম কাদেরের তো সেই সমস্যাটা নাই। জি এম কাদেরকে শুধু এতটুকু কথাই বলবো যে আপনি আজকে রাতে একটু শুয়ে তারপরে চিন্তা করবেন যে আপনি নির্বাচনে যাচ্ছেন, বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে কি চিন্তা করছে, আর আপনি নির্বাচনে না গিয়ে আগামীকালকে আপনার ঘরের ভেতরে গিয়ে আপনি ফেসবুক লাইভ করে মিডিয়াকে ডেকে তারপরে বলবেন যে আমি জি এম কাদের, আমি আজকের পর থেকে এই ঘর থেকে বের হব না, আমার কোনো ধরনের বিপদ হোক, আমি গ্রেপ্তার হই, যাই হই, আপনারা ধরে নিবেন যে আমার কাছ থেকে আজকের পর থেকে কোনো জবানবন্দি যদি নেওয়া হয় সেটা আমার ইচ্ছায় নেওয়া হচ্ছে না। আমি এই সরকারকে ঘৃণা করি এবং আমি চাই জাতীয় পার্টি নিজের পায়ে দাঁড়াক, এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই সরকারের এই ধরনের দেশ ধ্বংস করার ষড়যন্ত্রের সাথে জাতীয় পার্টি নেই। এটা বলার পর রাতারাতি আপনি বাংলাদেশে হিরো হয়ে যাবেন। অতএব আপনার কাছে আমার এই পরামর্শটি থাকলো। দ্বিতীয়টি হচ্ছে, আমরা আজকে যে মুক্তিযুদ্ধের সময়কার কথা আলোচনা করছিলাম, তিনি একজন প্রত্যক্ষদর্শী জনাব সবির আহমেদ লস্কর যে কথাগুলো বলছিলেন যে 14 ডিসেম্বরে বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড থেকে শুরু করে 30 লক্ষ 2 লক্ষ ধর্ষণ, এই নানান ধরনের গাঁজাখুরি গল্প শোনানো হয় মানুষকে। আপনার কারো কথা বিশ্বাস যদি নাও করেন, আপনার এলাকাতে কতজন মানুষ পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করেছে, কিংবা কতজনের ঘর থেকে নারীদেরকে তুলে নিয়ে গিয়েছে, এটা আপনি নিজে একটু খোঁজ নিয়ে দেখেন। আপনার আশপাশের এই খবরটা জানলেই আপনি হিসাব মিলাতে পারবেন যে কত বড় একটা বিকৃত ইতিহাসের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।